তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিও আমরা দেখব পাইথনে মডিউল। পাইথন মডিউল একটি দারুণ কনসেপ্ট এবং আমরা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মডিউল আছে, পাইথনে মডিউল আছে। তো আমরা যখন প্রজেক্ট করব অবশ্যই এই মডিউল কনসেপ্টটা ব্যবহার করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি না টেনে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। তো আমি চলে যাব আমার এডিটরে। পার্ট 15 একটা ফোল্ডার নিলাম এবং একটা পাইথন ফাইল নিলাম, আর এর সাথে নিলাম একটা টার্ম নিলাম। আচ্ছা, মডিউল কি? মডিউল হলো, মডিউলের কনসেপ্ট আমি একটু বোঝাই। যে সাপোজ আমরা একটা পাইথনে স্ক্রিপ্ট লিখলাম এবং স্ক্রিপ্ট লিখে ওই স্ক্রিপ্টে যেই পাইথনের কোডগুলো লেখা হয়, যেমন কোনো একটা প্রপার্টিস হতে পারে, যেমন কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ফাংশন, কোনো একটা ক্লাস, ওই ক্লাসকে অন্য একটা স্ক্রিপ্টে ব্যবহার আমরা করতে চাই, তখন আমরা কি করি? মডিউলটি ব্যবহার করি। তো চলো, মডিউল কয় রকমের হয়? মডিউল হয় দুই রকমের, একটা হলো বিল্ট ইন মডিউল আর একটা হচ্ছে ইউজার মডিউল। তো ইউজার মডিউল কোনগুলো? যেগুলো আমরা তৈরি করি সেগুলো হচ্ছে ইউজার মডিউল, আর যেগুলো বিল্ট ইন সেগুলো হচ্ছে অলরেডি তৈরি করা আছে, আমরা শুধু সেগুলোকে ব্যবহার করি। তো চলো আমরা ইউজার মডিউলটা দেখি। তো আমি একটা, এখানে আমার একটা ফাইল আছে, পাইথন ইন্ডেক্স ফাইল, এটা হলো ধরলাম আমরা মেইন ফাইল, এবং আমি একটা নতুন একটা মডিউল তৈরি করতে চাই, মাই মডিউল, মাই মডিউল ডট পাইথন, এটা একটা পাইথন ফাইল। এবং এখানে আমি কিছু প্রপার্টিজ রাখলাম, সাপোজ এই একটা ভেরিয়েবল, এর ভিতরে আমরা একটা লিস্ট নিলাম, অ্যাসাইন করে দিলাম, এবং আমরা এখানে লিস্টের ভিতরে কিছু র্যান্ডম ডাটা সাপোজ আমি নিয়ে নিলাম, এই লিস্ট নিয়ে নিলাম, এবং সাথে নিলাম একটা ফাংশন। আমরা ফাংশন ডিফিনিশন নেম এবং এর একটা প্যারামিটার দিয়ে দিলাম, প্রিন্ট। এটা প্রিন্ট করবে কি? আমার নাম্বার মাইনে। তাহলে আমরা একটা পাইথনের স্ক্রিপ্ট নিয়ে নিলাম, মানে সাধারণ স্ক্রিপ্ট, এবং এই স্ক্রিপ্টে দুইটা প্রপার্টিজ আছে, একটা হলো একটা লিস্ট আর একটা আছে ফাংশন। আমরা এই পাইথনের এই স্ক্রিপ্টের ডাটা কিভাবে আমাদের ইন্ডেক্স পেজে অ্যাক্সেস করব সেটা একটু দেখি। সেটা আমরা মূলত অ্যাক্সেস করব মডিউলের মাধ্যমে। আমরা একটা মডিউল যখন ইম্পোর্ট করি, তখন ঠিক স্ক্রিপ্ট হবে ইম্পোর্ট এবং ইম্পোর্টের পর আমাদের এই মডিউলের নামটা ইম্পোর্ট মাই মডিউল। এখন এই মাই মডিউলের সাহায্যে আমরা মাই মডিউলের যে সমস্ত ডেটা আছে বা যে সমস্ত কোড আছে, আমরা এইগুলোতে এখন অ্যাক্সেস করতে পারবো। তো চলো জিনিসটা একটু দেখি। সাপোজ আমরা করলাম প্রিন্ট এক্স, সরি এক্স আমরা এইভাবে লিখতে পারবো না, আমরা লিখবো প্রথমে মডিউল, মাই মডিউল, যেটা আমরা ইনপুট করলাম, তারপরে ডট অপারেটরের মাধ্যমে সেই মডিউলের একটা প্রপার্টিসের ভিতরে আমরা এখন অ্যাক্সেস করবো ডট এক্স। তারপর এটা সেভ করলাম, এবং যদি এটা আমরা এখন রান করি, তো দেখবো আমাদের অ্যাক্সেস করতে পারছে। আচ্ছা, এবার আমরা দেখব যদি মানে মডিউল নেমিং। আচ্ছা, মডিউল নেমিং যেমন এই যে মডিউলটা মাই মডিউল, এটা কিন্তু এই পেজে মাই মডিউল নামে পরিচিত, এবং মাই মডিউল ডট তার প্রপার্টিজ, অর্থাৎ এভাবে আমরা যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, কি হবে যদি সাপোজ আমার কাছে একটা ভেরিয়েবল আছে মাই মডিউল, সাপোজ এটা আমার এই স্ক্রিপ্টের প্রপার্টিজ আর র্যান্ডম স্ট্রিং আছে, তাহলে তো এবার সমস্যা হয়ে যাওয়ার কথা, কারণ মাই মডিউল ইম্পোর্ট হয়ে আছে এবং মাই মডিউল আমার অলরেডি একটা প্রপার্টিজ এই স্ক্রিপ্টে আছে। তখন কি হবে? তখন একটা প্রবলেম থ্রো করবে, অবশ্যই একটা প্রবলেম থ্রো, মানে ইরর থ্রো করবে। এই ক্ষেত্রে আমরা কি করি? এই মাই মডিউলকে একটা নাম দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ আমরা মাই মডিউলকে অন্য একটা নামে এই স্ক্রিপ্টে চেঞ্জ করব। তো আমরা লিখবো অ্যাজ ধরো মাই, এবং এই মাই দ্বারাই আমরা এখন মাই মডিউলের যে অবজেক্ট আছে বা প্রপার্টিস গুলো আছে তার ভিতরে এখন আমরা অ্যাক্সেস করবো, এবার আর কোনো ইরর থ্রো করবে না। তো এই যে ফিচারটা, এই যে বৈশিষ্ট্য, একে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে মানে মডিউল নেমিং। এরপর আমরা দেখবো আরেকটা উপায় আছে, আমরা চাইলে একটা মডিউল থেকে একটা স্পেসিফিক প্রপার্টিসকে শুধু ইম্পোর্ট করতে পারি। সেটা কিভাবে আমরা দেখি। সাপোজ এটা আমি একটু কমেন্ট আউট করে দিলাম,
তারপরে আমরা চাই যে আমাদের মাই মডিউলে আরেকটা প্রপার্টিজ আছে, একটা নেম ফাংশন। তো আমরা চাই শুধুমাত্র নেম ফাংশনটাই আমরা ইন্ডেক্স পেজে ইম্পোর্ট করব। তো এটা কিভাবে দেখি, আমরা লিখবো ফ্রম মাই মডিউল, ফ্রমের পর মডিউলের নাম, তারপরে এখান থেকে ইম্পোর্ট করব আমরা যেই প্রপার্টিজগুলো ইম্পোর্ট করতে চাই। তারপর আমি ইম্পোর্ট করতে চাই নেমটাকে, এবং নেমটাকে ইম্পোর্ট করার পর আমরা ডাইরেক্ট এখানে নেম বলেই অ্যাক্সেস করতে পারি, তখন আমাদের আর মডিউলের নাম ব্যবহার করার প্রয়োজন পড়ে না। যদি সরি আমরা এভাবে ইনপুট করতে পারব না, যেহেতু নেম একটা ফাংশন, আমরা এটাকে কি করব, ফাংশন হিসেবে কল করব, এবং এটা একটা প্যারামিটার নেবে, প্যারামিটারটা দেবো, দিয়ে দিলাম। এটা যদি এখন এক্সিকিউশন করি এটা রান হবে। ঠিক আছে, আমরা চাইলে একটা মডিউল থেকে একটা না মাল্টিপল ভ্যালু বা মাল্টিপল প্রপার্টিসও আমরা ইম্পোর্ট করতে পারি, সেটা কি কমা অপারেটরের মাধ্যমে। কমা দিয়ে আমরা লিখলাম এক্স, অর্থাৎ মাই মডিউল থেকে আমরা এখন নেম এক্স এই দুইটাকে এখন আমরা কি করলাম, নিয়ে আসলাম, অর্থাৎ ইনপুট করলাম। আমরা প্রিন্ট করলাম, এবার আমরা প্রিন্ট করব এক্স। এবার আমাদের কোনো মডিউলের নাম উল্লেখ করার প্রয়োজন নাই। এটা করি, এটাও কাজ করবে। এবার আমরা দেখবো বিল্ডিং মডিউল। আচ্ছা, বিল্ড ইন মডিউল বলতে কি বোঝায়? বিল্ডিং মডিউল বলতে বোঝায় সেই সমস্ত মডিউল যেগুলো পূর্ব থেকে তৈরি করা আছে, আমরা শুধু জাস্ট ইম্পোর্ট করব এবং ব্যবহার করব। তো এই ভিডিওতে আমরা এখন দেখব ডেট অ্যান্ড টাইম এই মডিউলের ব্যবহার এবং ইম্পোর্ট। আমরা ইম্পোর্ট করব ডেট অ্যান্ড টাইম থেকে। ডেট অ্যান্ড টাইম একটা মডিউলের নাম, আমরা এখান থেকে ইম্পোর্ট করব টাইম, ডেট টাইম, ডেট টাইম। আচ্ছা, ডেট আর টাইম, ডেট ও ক্লাস, টাইম ও ক্লাস, ডেট টাইম একটা ক্লাস, এবং এই দুইটা ক্লাস একসাথে যে কাজ করতে পারে, ডেট টাইম একাই সেই কাজ করতে পারে। এবং একটা বলবো টাইম ডেটা। এগুলো হচ্ছে ডেট অ্যান্ড টাইমের কিছু ক্লাস, সবগুলো ক্লাস। আমি যদি একটু হোভার করি, ভিজুয়াল স্টুডিও কোড মানে পাইল্যান্স আমাকে সাপোর্ট মানে দেখাচ্ছে যে এটা হচ্ছে একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, টাইম ডেটাও একটা ক্লাস। আচ্ছা, এবার আমরা একে একে সবগুলোর ব্যবহারগুলো দেখি। আচ্ছা, ডেট, তারপর আমরা একটা ডেট নাম একটা ভেরিয়েবল, এবং এর ভিতরে আমরা ডেট ক্লাসের একটা অবজেক্ট নেব, ডেট ডট টুডে, অর্থাৎ আজকের দিনটা। ঠিক আছে, এবং এটাকে যদি আমরা এখন প্রিন্ট করি, প্রিন্ট নাও, তাহলে কি দেখবো, আজকের পুরাপুরি ডেটটাই আমরা লিখবো, আজকের ডেটটা। এবার আমরা এর এক একটা প্রপার্টিজ আছে, যেমন নাও, অর্থাৎ এই বছরটা দেখতে চাই, এটা ইয়ার প্রিন্ট করবে, এখানে না এখানে এটা কি করবে, এটা ইয়ার প্রিন্ট করবে, অর্থাৎ 2025 সাল। তো আমরা এখানে চাইলে আওয়ার ডেও প্রিন্ট করাতে পারি, অর্থাৎ আজকের তারিখ প্রিন্ট করবে। আজকের তারিখ কত, আজকের তারিখ হচ্ছে 6 তারিখ। তো এটা ছিল ডেট মডেল। এবং টাইম মডেল সেম, আমরা যেভাবে টাইম ডেট মডেল ব্যবহার করলাম, আর ঠিক সেম ভাবে টাইম মডেলও ব্যবহার করতে পারি। তো সেটা একটু দেখি। তারপর ডেট, এখানে আমরা এখন লিখবো, আমরা এখানে একটা টাইমের এখন অবজেক্ট নেব। এখানে আমাকে অলরেডি পাইথন সাপোর্ট মানে সাজেস্ট করছে যে কোন কোন প্যারামিটারে কি কি আছে। প্রথমে যেই স্ট্রিং বা নাম্বারটা নেব সেটা হচ্ছে আওয়ার, মানে কত ঘন্টা, তারপরে দেবো মিনিট, তারপরটা নেবে কি সেকেন্ড, তারপরে যদি আমরা দিই তো সেটা নেবে মাইক্রো সেকেন্ড, তারপর টাইম ইনফো আর হোল্ড ইন্টিজার, এগুলো নেবে। এগুলো সবই কনস্ট্রাক্টর হিসেবে নেবে, কারণ ক্লাসে একটা কনস্ট্রাক্টর নিতে হলে কনস্ট্রাক্টর গুলো আমরা যখন ক্লাসের অবজেক্ট বানাই তখনই অ্যাসাইন করে দিতে হবে। তো আমি একটা ডেট নিলাম 5 ঘন্টা 50 মিনিট। আমরা যদি এখন এটা করি, এখানে অবশ্যই নেওয়ার পরিবর্তে আমরা এখন আর ডেটা অ্যাক্সেস করতে পারবো না। যদি আমরা এখন এটা করি, তো এটা একটা কি টাইম অবজেক্ট আমাকে রিটার্ন করে দিল 4 ঘন্টা 5 মিনিট 50 সেকেন্ড। আচ্ছা, তো এটা ছিল মূলত টাইম মডিউলের মানে টাইম ক্লাসের ব্যবহার। তো আমরা দেখবো ডেট অ্যান্ড টাইম।
এখন আমরা ডেটে এবং টাইমে যা যা করলাম আমরা চাইলে ডেট অ্যান্ড টাইমে একই কাজ করতে পারি। তো ডেট অ্যান্ড টাইম ডট যদি আমরা নাও করি, এটা কি করবে, বর্তমান সময় বা প্রেজেন্ট সময়কে এটা ইন্ডিকেট করবে। আমরা যেটাকে এখন দেখি, এটা বর্তমান সময় একদম পুরোপুরি টাইমটাকে ইন্ডিকেট করবে। কত, একদম তারিখ, আজকের ইয়ার, এটা মাস, এটা তারিখ, এটা সময়, অর্থাৎ এখন কত ঘন্টা, 10 ঘন্টা 15 মিনিট 36 পয়েন্ট সামথিং এত সেকেন্ড। অর্থাৎ আমরা যদি কনভার্ট করি তো সেকেন্ডকে আমরা মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড পর্যন্ত ইউজ করতে পারবো। এবার আমরা কি করব, এবার আমরা দেখলাম কিভাবে ডেট অ্যান্ড টাইমে নিজস্ব টাইম যেটা বর্তমান চলছে সেটা নিতে পারি, এবং আমরা নিজস্ব একটা টাইম অবজেক্টও নিতে পারি, টাইম অবজেক্ট বানাতে পারি। তো আমরা ডেল্টা টাইমে একটা টাইম অবজেক্ট বানাবো। তারপর আমরা একটা ভেরিয়েবল নিলাম এক্স, এবং এর ভিতরে আমরা নিলাম টাইম ডেল্টা নিলাম, টাইম ডেল্টা নিলাম। এবং টাইম ডেল্টার ভিতরে আমরা একটা টাইমের অবজেক্ট বানাতে পারি। যেমন প্রথমে যেই প্যারামিটারটা দেবো সেটা হচ্ছে ডেকে নির্দেশ করে, তারপর যেই প্যারামিটার সেটাকে সেকেন্ডকে নির্দেশ করছে, তারপরে আমি যদি এখন ডে নিই, তারপর আমরা 5 ডে নিলাম। এখন এটা যদি আমরা এখন প্রিন্ট করি, করার পর যদি এখন আমরা এটাকে একটু এক্সিকিউশন করি, দেখবো 5 ডে প্রিন্ট হয়েছে, অর্থাৎ 5 ডে নামে একটা অবজেক্ট প্রিন্ট হয়েছে। আমরা চাইলে নাও বর্তমান সময়ের সাথে একে প্লাসও করতে হবে। প্লাস মানে কি, আমার এই ডেটটার সঙ্গে আমার এই ডেটটা কি এখন 5 দিন অতিরিক্ত যোগ হবে, এবং যোগ হয়ে সেটা প্রিন্ট হবে। তারপর যদি এখন এই জিনিসটা দেখি, দেখো আমাদের টাইমটা পেছনে ঠিক আছে, সময়টা ঠিক আছে, কিন্তু এই দিনটা কি 6 থেকে 11 হয়ে গেছে, অর্থাৎ 5 দিন কি যোগ হয়েছে। তার মানে কি, আমরা একটা টাইম অবজেক্টের সাথে নিজস্ব টাইম অবজেক্ট বানায় সেটা যোগ বিয়োগ করতে পারি, এবং ঠিক কম্পেয়ারও করতে পারি। তো সেই জিনিসটা একটু দেখি। তারপর আমরা নাও টাইমের সাথে যোগ করলাম, আমরা চাইলে এটা বিয়োগও করতে পারি, অর্থাৎ বর্তমান সময়ের সাথে আমরা 5 দিন কি যোগ করতে চাচ্ছি। যদি এটা করতে চাই তো এটাও হয়, যদি করি এটা এখন 1 তারিখ হয়ে গেছে। এখন আমরা চাইলে কম্পেয়ারও করতে পারি, তো ডেট কম্পেয়ার, যেহেতু আমরা ডেট কম্পেয়ার করবো, তো আমরা কি ডেট অবজেক্ট নেওয়া লাগবে। আমরা কিন্তু এখানে ডাইরেক্ট এভাবে কম্পেয়ার করতে পারবো না, এটা একটা এরর থ্রো করবে, একটা এরর থ্রো করবে। এখন কম্পেয়ার করবো, আমরা এভাবে কম্পেয়ার করতে পারি। তো কিভাবে করব, আমরা নাও মানে এটা হচ্ছে বর্তমান টাইম যেটা চলছে, এবং আমরা একটা আমাদের কাস্টম টাইম অবজেক্ট বানাতে হবে। এখানে তো আমরা টাইম ডেল্টা মানে কি, এটা একটা পার্থক্য। আমরা যখন নির্দিষ্ট একটা টাইমের অবজেক্ট নিলাম, এবার হয়তো কম্পেয়ার হবে। এবার ট্রু প্রিন্ট করে, ট্রু কেন প্রিন্ট করলাম, কারণ এখানে আমরা বলছি বর্তমান সময় আগের সময় থেকে অনেক বড়, ঠিক আছে, কম্পেয়ার করে এটা ট্রু প্রিন্ট করবে। তো আমরা এভাবে কম্পেয়ারও করতে পারি, নিজস্ব একটা টাইম এবং যে টাইমটা চলছে সেই টাইমটা, এই দুটার ভিতরে কম্পেয়ার করতে পারি, এবং টাইম ডেল্টা ব্যবহার করে কি আমরা দুইটা টাইম যোগও করতে পারি, বিয়োগও করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আইফোনে আরেকটা জিনিস আমরা দেখি, যে একটা টাইম কিভাবে আমরা স্ট্রিং ফরম্যাটে নিয়ে আসতে পারি, মানে আমাদের ইচ্ছা মতো স্ট্রিং ফরম্যাট। যেমন এটা কিন্তু আমরা যদি ডিফল্ট কোনো টাইম করেছিলাম সেটা আমরা একটু প্রিন্ট আউট মানে কাউন্ট আউট করে দিই, যদি নাটাকে প্রিন্ট করি, এভাবে করে যদি আমরা এটাকে একটু প্রিন্ট করি, তাহলে আমরা কি দেখবো, একটা বড় একটা ডেট। এখানে কোন ফরম্যাট আছে, প্রথমে আছে বছর, তারপর আছে মাস, তারপর আছে দিন, ঠিক না? কিন্তু আমরা চাইলে এই ফরম্যাটে না করে কি করতে পারি, প্রথমে মাস নিতে পারি, তারপরে কি প্রথমে তারিখ নিতে পারি, তারপরে মাস নিতে পারি, তারপরে বছর নিতে পারি। ওই ফর্মটা কিভাবে করতে পারি আমরা দেখি। তো আমরা এবার কি করব, অবজেক্টটা নিলাম, অবজেক্টটা ডট অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করব, strf মানে কি টাইম ফরম্যাট স্ট্রিং ফরম্যাটিং টাইপ, অর্থাৎ str মানে স্ট্রিং হয়ে যায়, ft ফরম্যাটিং হয়ে যায়, আর টাইম হয়ে যায়। এই ফাংশনটা আমরা এখন ব্যবহার করব, একটা ফাংশন, এবং এই ফাংশনটা একটা স্ট্রিং নেয়। এই স্ট্রিং এর ভিতরে এখন আমরা ফরম্যাটটা বর্ণনা করবো। তো প্রথম দেবো আমাদের পার্সেন্টেজ দেওয়ার পর প্রথম আমরা কি নিতে চাই, ডেট নিতে চাই, রাখবো
তারপর কি হাইফেন নিতে চাই। হাইফেন কেন? আমরা প্রত্যেকটা টাইম স্টেপ যদি ফলো করতে এই স্টেপটা সেটা হাইফেন আছে, তাহলে হাইফেনটাই রাখবো। আমরা যদি অন্য কোনো ক্যারেক্টার রাখতে চাই তো এখানে সেই জিনিসটা দিয়ে দিতে হবে। তারপরে পার্সেন্টেজ করা শিখি না, তারপরে কি তারপরে পার্সেন্টেজ করে কি আমরা দেবো ইয়ার মানে ওয়াই। তারপরে এটা স্পেস নেবো। তারপরে আমরা কি প্রথমে আওয়ার প্রিন্ট করতে চাই, বড় পেরে তারপরে কি তারপরে সেকেন্ড নেব, সেকেন্ডকে প্রিন্ট করাবো। তারপরে নেব এটাকে করি, তাহলে আমরা দেখবো একটা এই আমাদের ডেটেড ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। এটা আছে টাইম একটা ফরম্যাট। আচ্ছা, আমরা একটা স্ট্রিং থেকে একটা টাইম অবজেক্ট তৈরি করতে পারি। যেমন আমরা কিন্তু এখানে একটা টাইম ডেটা থেকে একটা অবজেক্ট নির্দিষ্টভাবে ইন্টিজারের মাধ্যমে তৈরি করেছিলাম, তো আমরা চাইলে একটা স্ট্রিং থেকেও একটা টাইম অবজেক্ট তৈরি করতে পারি। সেটা কেমন? যেমন আমরা একটা এক্স তারিখে নিলাম, নেওয়ার পর এই স্ট্রিংটাই এটাকে আমরা কি টাইম ডেটার ভিতরে একটা অবজেক্ট বানাবো। সেটা কিভাবে বানাবো? এটা আমরা বানাতে পারি, ভেরিয়েবলটার নাম নিলাম ওয়াই রিটার্ন টাইম ডট রেখে স্ট্রিং পার্সার টাইম, আমরা স্ট্রিং পার্সার টাইম নেব এবং এর ভিতরে কি করবো আমরা একটা ডেট স্ট্রিং নেব এবং ডেট ফরম্যাট নেব। ডেট স্ট্রিং কোনটা? এক্স ভেরিয়েবল, অর্থাৎ এটা হলো আমাদের ডেট স্ট্রিং এবং ডেট ফরম্যাটটা কি এই যে এই ফরম্যাটটা ডেট তারপরে মাস তারপরে বছর। এটা নিল কি ওয়াই কিন্তু এখন একটা অবজেক্ট হয়ে গেছে, মানে একটা আমাদের ডেট অবজেক্ট বানাই দিয়েছে। আমরা যদি এখন কম্পেয়ার করি তো কম্পেয়ার অবশ্যই এক্সিকিউশন হওয়ার কথা যে কোন ডেটটা বড়, আমাদের যে কাস্টম ডেটটা বড় নাকি বর্তমান টাইম। না, যদি এটা করি আর ট্রু ফলস যেটা রিটার্ন আসুক, এক্সিকিউশন হাইট নাকি দেখি নাকি শুরু করে একটা ডেট এন্ড টাইমের তার স্ট্রিং ফরম্যাটটা চেঞ্জ করতে পারি এবং একটা স্ট্রিং ফরম্যাট দ্বারা থেকে আবার একটা ডেট এন্ড টাইমের অবজেক্ট তৈরি করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।